একটা অস্বস্তিকর পরিবেশ রয়েছে, একটা এমন সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ যার আজ অনেক আগে থেকেই করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সরকারের তরফ থেকে লাগাম বা নিয়ন্ত্রণ টানা বা নিয়ন্ত্রণে আনার জন্য যে সময়টা, সেটা কিন্তু খুব কম আমরা দেখতে পেয়েছি। গত 10ই মে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে সাধারণ মানুষকে কি কি করতে হবে, ওয়ার্ক ফ্রম হোম থেকে শুরু করে পেট্রোল চালিত গাড়ি ব্যবহার কমানো, ইলেকট্রিক পরিচালিত গাড়িগুলিকে ব্যবহার করা, সোনা না কেনা 1 বছরের জন্যে, এই আবেদনগুলি করা হয় সরকারের তরফ থেকে। কিন্তু এই প্রশ্নের উত্তর সরকারি তরফ থেকে প্রধানমন্ত্রী উত্তর দেননি নাগরিকদের, যে আদতে কি কারণে বর্তমান এই পরিস্থিতি। হরমুজ প্রণালী গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে বন্ধ হয়নি। আজ থেকে প্রায় 2 মাস আগের বা তারও আগের সময় থেকে কিন্তু এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে পেট্রোপণ্যের দাম বাড়বে কিনা, দেশে কতটা তেলের মজুদ ভান্ডার রয়েছে, সেটা নিয়ে মানুষের মধ্যে হাজারো প্রশ্ন ছিল। এবং তখন লোকসভায় দাঁড়িয়ে যিনি পেট্রোকেমিক্যাল যে দপ্তরটি রয়েছে, পেট্রোলিয়াম মন্ত্রী যিনি রয়েছেন কেন্দ্রীয় সরকারের, তিনি একেবারে পরিষ্কার জানিয়েছিলেন যে দেশে পেট্রোপণ্যের কোনো ঘাটতি নেই। কখনো দাবি করা হচ্ছিল 84 দিনের পেট্রোল মজুত রয়েছে, কখনো দাবি করা হচ্ছিল যে প্রায় 60 দিন 65 দিনের পেট্রোল মজুত রয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সেই স্টেটমেন্টের মধ্যে, সরকারি স্টেটমেন্টের মধ্যে কিন্তু অনেক ফারাক ছিল। এবং হঠাৎ করেই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল আসার পর চিত্রটা পুরোপুরি পাল্টে গেল। আমরা যদি শুধুমাত্র আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলার দিকেই তাকিয়ে দেখি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখন রাজ্যের বহু যে পেট্রোল পাম্পগুলি রয়েছে, প্রায় অর্ধেকের বেশি পেট্রোল পাম্প বন্ধ, পেট্রোল নেই রাজধানী শহরে। আবার বাকি পেট্রোল পাম্পগুলিতে একেবারে প্রচুর লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ক্রেতারা। তারা চিন্তায় আছেন যে আগামীকাল সকাল হলে পেট্রোল পাবেন কিনা। গত 2 দিন ধরে এমন পরিস্থিতি চলেছে। তারপর রাজ্যের দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পক্ষ থেকে জানানো হয় 15 দিনের পেট্রোল মজুত রয়েছে, প্যানিক করার কোনো কারণ নেই। এবং ঠিক তার পরের দিন আমরা কি দেখতে পেলাম, যে পেট্রোপণ্যের দাম, পেট্রোল ডিজেলের দাম আরো বেড়ে গেল। 3 টাকা বাড়লো পেট্রোলের দাম এবং প্রায় 3.5 টাকারও বেশি বাড়লো ডিজেলের দাম। এবং এভাবেই রাজধানী আগরতলাতে সেঞ্চুরি করে নিল পেট্রোলের দাম এবং প্রায় 90 ছুঁই ডিজেলের দাম। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এবার অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা রেখেছেন, তাকে মান্যতা দিয়ে দেখা যাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন যারা ক্যাবিনেট মন্ত্রীরা রয়েছেন বা যারা শাসক দলের সমর্থনকারীরা রয়েছেন বিভিন্ন রাজ্যে যদি আমরা দেখি, তাহলে তাদেরকে সমর্থন করে মুখ্যমন্ত্রীরা তাদের কনভয়ের সংখ্যা কমিয়ে নিচ্ছেন। কেউ সাইকেলে করে, কেউ বাইকে করে, কেউ অটোতে চেপে মন্ত্রিসভায় যাচ্ছেন, বিধানসভায় যাচ্ছেন কাজ করার জন্যে। কিন্তু প্রশ্ন একটাই, যে খেটে খাওয়া মানুষ বা আম জনতা, সাধারণ মানুষ, তারা কি করবে বা তাদের জন্য এখন কি করণীয়? পেট্রোল ডিজেলের সংকটের মুখে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এমনিতেই একটা ক্রাইসিস রয়েছে। সেই ক্রাইসিসের ওপর আবার কালোবাজারি শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে কালোবাজারিতে প্রতি সিলিন্ডার 2000 টাকা করে বিক্রি করা হচ্ছে, যেটা কাউন্টার রেট হচ্ছে তার প্রায় 1050 টাকার মতো। কালোবাজারির দাম 2000 টাকা প্রতি সিলিন্ডারে। এমনটা কিন্তু পেট্রোল ডিজেলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। সরকারি নির্দেশ বা ডিএম এর নির্দেশ থাকা সত্ত্বেও ড্রামে ড্রামে করে সেখানে লিটার লিটার পেট্রোল নিয়ে যাচ্ছেন বিভিন্ন উচ্চবিত্ত মানুষরা। তাদের উপর প্রশ্ন করতে হলে সেখানে আক্রমণের শিকার হতে হচ্ছে।
তো এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার কতটা তৈরি, তার কারণ এটা একটা বড় চ্যালেঞ্জ। করোনা পরিস্থিতির কথা কেউ কখনো ভাবতে পারেনি, সেটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, একটা মহামারীর অবস্থা ছিল, এবং বলাই হয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলি থেকে যে এটা একটা মহামারীর সংকট, সেটা হঠাৎ করেই আছড়ে পড়েছিল ভারতবর্ষে এবং অন্যান্য দেশগুলিতেও। কিন্তু প্রশ্ন হচ্ছে এই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে তাহলে কি আজ থেকে মাত্র এক সপ্তাহ আগেই এই সংকটটা দেখা দিয়েছে, নাকি বহু আগে থেকেই গোটা দেশের ওপর এই সংকটটা বিরাজ করছিল? শুধুমাত্র 5 রাজ্যের নির্বাচনের কারণে, 5 রাজ্যের নির্বাচনে যাতে এর কোনো প্রভাব না পড়ে তার কারণে কেন্দ্রীয় সরকার সমস্ত তথ্য গোপন করে গেছিল। এই প্রশ্নটা সাধারণ মানুষ এখন সরকারের কাছে করছে। দেশের সরকার বা প্রধানমন্ত্রী আবেদন করতেই পারেন নাগরিকদের কাছে, আপনি 1 বছর গয়না কিনবেন না, বিদেশ ভ্রমণ করবেন না, এবং সেটা কেউ পালন করবে কি করবে না সেটা তার উপর বর্তায়, সেই ব্যক্তির উপর বর্তায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গত 10ই মে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বক্তব্যটা রাখলেন, তাও আবার কোনো সরকারি অনুষ্ঠানে বা ওনার পক্ষ থেকে কোনো প্রেস ব্রিফিংয়ে নয়, কোনো প্রেস বার্তায় নয়, একটা সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে তিনি সেটা বলে ফেলেন, তিনি সেটা ঘোষণা করেন। তো এই পুরো বিষয়টাকে দেশের মানুষ ঠিক কতটা গুরুত্ব সহকারে দেখবে, বা গোটা দেশের মানুষ এই গোটা বিষয়টাকে কতটা গুরুত্ব দিয়ে এখানে নজর দেবে, এবং তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের কি করা উচিত? আগামী 1 মাস 2 মাস কি হতে যাচ্ছে দেশের পরিস্থিতি? গত 10ই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা রেখেছিলেন। আমরা আবারও একটু সেই ঘোষণায় কি কি ছিল সেটা আবারও একটু আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করছি। তিনি সেখানে বলেন যে আগামী 1 বছর যাই হয়ে যাক আপনি সোনা কিনতে পারবেন না, আপনি সোনা কিনবেন না, বিয়ের মরশুম হোক আর যাই হোক। তারপর তিনি বললেন বিদেশ ভ্রমণ করবেন না, ভারতের টাকা যাতে বাইরে চলে না যায় তার জন্যে সোনার যে আমদানি শুল্ক ছিল সেই আমদানি শুল্কের উপর রাতারাতি 2.5 গুণ সেটা বৃদ্ধি পেয়ে যায়, 6% থেকে সেটা 15% হয়ে যায় আমদানি শুল্ক, সেস বাড়িয়ে দেওয়া হয়। এবং তার জেরে গোটা স্বর্ণ ব্যবসা বা আমরা যদি দেখি তাহলে মানুষ কোথায় ইনভেস্ট করে তার একটা বড় অংশ হচ্ছে কিন্তু সোনার গয়না, এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানা করছেন সোনার গয়না কিনবেন না। তাহলে কি 1 বছর পর সবকিছু ঠিক হয়ে যাবে? 1 বছর পর তাহলে কি পেট্রোল ডিজেলের দাম কমে যাবে? 1 বছর পর তাহলে কি সোনার দাম কমে যাবে? এই প্রশ্নটা তো নিশ্চয়ই করতে হয়। আমরা আজকে বিস্তারিতভাবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব, কোথায় কি পরিস্থিতি রয়েছে, সরকার কি অ্যাকশন নিচ্ছে এই নিয়ে, এবং পেট্রোল ডিজেলের এই যে সংকট বা এই যে দাম বৃদ্ধি সেটা হঠাৎ করেই কেন বাড়লো, এই সংকটটা হঠাৎ করেই কেন দেখা দিল? তার কারণ হরমুজ প্রণালী বন্ধের যে বিষয়টা সেটা কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধ এবং আমেরিকার সেখানে ইরানকে হুমকির মুখে রাখা, তারপর অতর্কিতভাবে সেখানে হামলা করা, ইরান এবং আমেরিকার মধ্যে এই যে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, তার কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকে। এটা কিন্তু আজ থেকে 1 সপ্তাহ আগের ঘটনা নয়। যখন এই হরমুজ প্রণালী বন্ধ হয় তখন বারবার লোকসভায় দাঁড়িয়ে বিভিন্ন সাংসদরা বারবার প্রশ্ন করতে থাকেন যে দেশে কতদিনের পেট্রোল মজুত রয়েছে সেটা যাতে সরকার সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেয়। আগামী দিনগুলিতে ভারত কিভাবে এটাকে ডিফেন্ড করবে, ভারত কিভাবে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করবে সেটা যাতে তারা সরকারের পক্ষ থেকে যাতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো নির্বাচনের মাহলের কারণে ভোটারদেরকে নারাজ না করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিষয়টা জানানো হয়নি, এবং এটাই 100% সত্যি বা খাঁটি বলে কিন্তু ধরে নেওয়া হচ্ছে। আপনাদের মন্তব্য আমাদের অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন যে এই যে পেট্রোপণ্যের আকাশ ছোঁয়া দাম, জিনিসপত্রের লাগামহীন এভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সরকারের হঠাৎ করে একটা হঠকারী সিদ্ধান্ত মানুষের উপর চাপিয়ে দেওয়া, এই সংকট দেখা দেওয়া, সেটা কি আজ থেকে 1 সপ্তাহ আগে থেকে শুরু হয়েছিল? সেটা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পর শুরু হয়েছিল, নাকি এই সংকটটা
ভারতের মানুষের ওপর ছিল, অনেক আগে থেকে এই সংকটটা ছিল, কিন্তু কোনো না কোনো কারণে, কোনো না কোনো অনির্দিষ্ট কারণে, বা আমরা বলতে পারি যে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট ব্যাংকে যাতে তার প্রভাব না পড়ে, তার কারণে এই বিষয় নিয়ে কোনো ধরনের কথা বলতে নারাজ ছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু শুধুমাত্র 5টা রাজ্যের নির্বাচনের জন্য বা 5টা রাজ্যের ভোট ব্যাংকে এই পুরো বিষয়টার প্রভাব যাতে না পড়ে, তার জন্য বাদবাকি পুরো দেশের মানুষের কাছ থেকে কিছু তথ্য গোপন করে রাখা, যেটা কেন্দ্রীয় সরকার গোপন করেছে। কতদিনের পেট্রোপণ্য মজুত রয়েছে তার তথ্য বারবার ভুল দেওয়া হয়েছে। ভারতবর্ষে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা মজুত রয়েছে তেলের ভান্ডার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন আজ থেকে 1 মাস আগে, যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, যখন সাধারণ মানুষের মনের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হয়, মানুষ যখন একটা বিভ্রান্তিতে পড়ে যায়, তখন কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগাম টানতে বলেননি? তখন কেন সোনা কিনতে বারণ করেননি? তখন কেন সরকারের পক্ষ থেকে সেখানে জ্বালানির বিষয় নিয়ে সতর্ক করা হয়নি? তখন কেন পেট্রোপণ্যের দাম বাড়তে পারে, সোনার দাম বাড়তে পারে, আমদানি শুল্ক বাড়তে পারে, তার কোনো অ্যালার্ট জারি করা হয়নি? তাহলে কি নির্বাচন সবার ঊর্ধ্বে এবং তারপর সাধারণ মানুষের অবস্থা? এই মুহূর্তে কি হচ্ছে সেটা একবার আপনাদের অবশ্যই জানিয়ে রাখবো। লিটার প্রতি 3 টাকা বেড়েছে পেট্রোলের দাম, প্রায় 3.5 টাকা বেড়েছে ডিজেলের দাম। তাছাড়াও সিএনজির দামও সেখানে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জায়গায়। এবং এই যে জ্বালানি সংকট, ইরান আমেরিকা যুদ্ধ, হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় ভারতে জ্বালানি সংকটটা কিন্তু আজকের নয়, এবং আগামী দিনেও কিন্তু সেখানে সেই সরবরাহের যোগান নিয়ে যথেষ্ট একটা সংশয় রয়েছে। তাছাড়া জানা যাচ্ছে যে প্রায় দৈনিক প্রতিদিন 1600 কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে অয়েল মার্কেটিং সংস্থাগুলি, অর্থাৎ যারা সেখানে ইম্পোর্ট করে থাকে, যে সংস্থাগুলি অয়েল ইম্পোর্ট করে থাকে, তারা দৈনিক 1600 কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে রয়েছে। এবার এই ক্ষতিটা, সংস্থার যে ক্ষতি হচ্ছে, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যে দাম তো বাড়বেই, জিনিসপত্রের দাম বাড়বে, পেট্রোল ডিজেলের দাম বাড়া, পেট্রোপণ্যের দাম বাড়া, তার মানে হচ্ছে তার সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। সেটা হোক সোনা, সেটা হোক আপনার খাবার তেল, সেটা হোক আপনার প্রয়োজনীয় বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সেটা হোক চাল, ডাল, গম, যা কিছু। এবার কোনো কাঁচামালের দাম যদি বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই তার প্রোডাক্টগুলির দাম বৃদ্ধি পাবে। যদি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পায়, তাহলে গাড়ি ভাড়াও বৃদ্ধি পাবে। অর্থাৎ এখন শুধুমাত্র এই পরিস্থিতিটাকে কিভাবে সরকার নিয়ন্ত্রণ করবে সেটাই দেখার জন্য দেশের মানুষ অপেক্ষা করে রয়েছে, যে আদতে কি হতে যাচ্ছে। তাছাড়া আমরা যদি পরিস্থিতিটা একটু দেখার চেষ্টা করি, যে যখন ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছিল, তার আগে যে ক্রুড অয়েল, অর্থাৎ যে কাঁচা তেল আমরা বলে থাকি, অপরিশোধিত তেল, যে অপরিশোধিত তেল থেকে পর্যায়ক্রমে সেখানে পেট্রোল, ডিজেল, কেরোসিন বা অন্যান্য পেট্রোপণ্য সেখানে বের করা হয়, সেই অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দামটা ছিল যুদ্ধের আগে প্রায় $70 কাছাকাছি, এবং যুদ্ধ শুরুর পর সেটা $110 পৌঁছে যায়। তাছাড়া আমরা কি দেখতে পাই, যে পেট্রোল ডিজেলের লিটার প্রতি বর্তমান যে পরিস্থিতিটা রয়েছে এই যুদ্ধের প্রভাবে, সেটা কিন্তু 28 থেকে 33 টাকা বৃদ্ধি হয়েছে। এবং অয়েল মার্কেটিং সংস্থাগুলি তাদের যে কস্ট রেভিনিউ, তার পার্থক্য এসছে প্রায় 30 থেকে 36%, যেটা পূরণ হবে যদি তার দাম 28 থেকে 30 টাকা বৃদ্ধি হয়। এখন মাত্র 3 টাকা বেড়েছে। কিন্তু এই যে দৈনিক 1600 কোটি টাকার ক্ষতি হচ্ছে অয়েল ইম্পোর্টকারী বা অয়েল মার্কেটিং সংস্থাগুলির, তারা তখনই তাদের সেই রেভিনিউর পার্থক্যটা পূরণ করতে পারবে যখন পেট্রোল ডিজেলের দাম 28 থেকে 33 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। এখন আগরতলাতে পেট্রোলের দাম সেঞ্চুরি সেটা করে নিয়েছে, 100 টাকার ওপর এখন পেট্রোলের দাম। যদি আরো 20-25 টাকা বৃদ্ধি পায়, তাহলে বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে। তার পাশাপাশি এই পুরো বিষয়টাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়েও সেখানে দেখা যাচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন
যে গাড়ির সংখ্যা কমিয়ে নেওয়া হচ্ছে, কনভয়ের সংখ্যা কমিয়ে নেওয়া হচ্ছে, ওয়ার্ক ফ্রম হোম চালু করা হবে, তারপর বিদেশ ভ্রমণ, ডেস্টিনেশন ওয়েডিং সেটা যাতে মানুষ বাতিল করে দেয়, তাহলে সরকার কেন ঘোষণা করছে না যে দেশে একটা ইমার্জেন্সি সিচুয়েশন বিরাজ করছে? লকডাউনের সময় নিজেকে সুরক্ষিত রাখার জন্যে, করোনার হাত থেকে সুরক্ষিত রাখার জন্যে মানুষ ঘরবন্দি ছিল, কিন্তু এখন মানুষ কি করে ঘরবন্দি থাকবে? যাদের রোজগার নেই, যাদের বাইরে বেরিয়ে রোজগার করতে হয়, যারা প্রতিদিন রোজগার করে সেই টাকা দিয়েই তাদের সংসার প্রতিপালন করে, তারা কি করে ঘরে বসে থাকবে? যারা নিজের রাজ্যের বাইরে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, যারা প্রবাসে কাজ করছে, তো তারা কি করে তাদের সংসার প্রতিপালন করবে? মহামারীর সময় দাঁড়িয়ে সেখানে নিজেকে সুরক্ষিত রাখার জন্য লকডাউন, সেটা মানুষ মান্যতা দিয়েছিল, কিন্তু এখন কিসের ওপর ভিত্তি করে সাধারণ মানুষ এই পরিস্থিতি মোকাবিলা করবে? তাদের পাশে কি রয়েছে? তার কারণ জিনিসপত্রের দাম তো বৃদ্ধি পেয়েইছে। তাহলে নিয়ন্ত্রণটা করার কি আরো আগে কথা ছিল না সরকারের পক্ষ থেকে? একদিকে প্রধানমন্ত্রী 10 তারিখ বললেন যে কি কি করতে হবে দেশের মানুষকে, সেটা তিনি জানিয়ে দিলেন। ঠিক তার দুদিন পর পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেল। তার ঠিক এক রাত্র পর আমরা দেখতে পাই 15% আমদানি শুল্ক বৃদ্ধি করা হলো। অর্থাৎ আগে থেকেই পুরো ক্যাবিনেট কিছু না কিছু একটা বৈঠক করে, কিন্তু সেখানে ক্যাবিনেট বৈঠক হোক বা সেটা গোপনে বৈঠক হোক, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো তথ্য ছাড়া বা কোনো বৈঠক ছাড়া, কোনো সলা পরামর্শ ছাড়া এই বক্তব্যগুলি তো রাখেননি। তিনি বক্তব্যগুলি রেখেছেন যাতে করে মানুষ ওনার বক্তব্য শোনে, এবং অনেক আগে থেকে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে সরকার আলোচনা করছিল। বিভিন্ন দপ্তরের যারা সেখানে মন্ত্রীরা রয়েছেন তারা আলোচনা করছিলেন। তাহলে এই পুরো বিষয়টা এতদিন পর্যন্ত দেশের মানুষের কাছ থেকে কেন গোপন রাখা হয়েছিল, এই প্রশ্নটাই কিন্তু এখন করে যাচ্ছে সাধারণ মানুষ। এবং তারা কি করবে, কতদিনে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, সেটাই দেখার। আমরা অবশ্যই এই ধরনের বিস্তারিত আপডেট নিয়ে আপনাদের সাথে পরবর্তী সময় জুড়ে থাকবো। আপনাদের কি কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাতে পারেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে। আমরা আগামীকালও যদি বিষয় নিয়ে আলোচনা করি তাহলে আপনাদের সেই প্রশ্নগুলির উত্তর নিয়েও আমরা আলোচনা করব। আপনারা আপনাদের প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন যে সরকারের কাছে আপনাদের বর্তমান আর্জি কি বা আবেদন কি, বা সরকারকে, কেন্দ্রীয় সরকারকে এই পরিস্থিতি মোকাবিলা করতে হলে ঠিক কি কি করতে হবে। আজকের মতো, এখনকার মতো বিস্তারিত আলোচনা থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।